ডেফিনেটলি দেখা দরকার, বিকজ এটা স্যার বেশ ওই যে আপনি স্যার যে কথাটা প্রফেসর ইব্রাহিমও খুব সুন্দর করে বলছে, বোকার মতো জিজ্ঞেস করছেন বলছেন স্যার, আপনার এই প্রেজেন্টেশন আমার কাছে খুব সুন্দর লাগলো। আসলে এখানে এটা যদি স্যার ইভেন যে ইয়েই হোক, আমরা রুগীরা যখন জিজ্ঞেস করে যে কোন স্টেজে আছে, এখানে আমরা তো স্যার ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম বলবো না, ডেফিনেটলি আমরা যেখানে ভোকাল কর্ডের একটু হোয়ার্সনেস অফ ভয়েসও আছে, একটা কথা স্যার আমরা ক্লিনিশিয়ানরা সহজেই বলবো যে আপনার পেশেন্ট কিন্তু ইন অ্যাডভান্স স্টেজ বা লেট স্টেজে আপনি আমার কাছে আসছেন। এই শব্দটা অ্যাডভান্স স্টেজে, কথাটা স্যার খুব অ্যাপ্রোপ্রিয়েট, ছড়ায় গেছে। জি স্যার, ছড়িয়ে আসছে তো, এটা তো ফার্স্ট সাইট না, এটা মেটাস্টেটিক সাইট, কাজে যেখান থেকে আসে ইভেন ইফ ইটস টিবি, হ্যাঁ এটাও তো ছড়াইছে। হ্যাঁ, আপনি স্যার মনে হয় ওই কথাটা মনে নিয়ে জিজ্ঞেস করছিলেন। না, আমি বলবো যে অ্যাটলিস্ট সে বলবে যে ছড়াই গেছে। থ্যাংক ইউ প্রফেসর খুরশিদ স্যার। আমরা একটু আজকে প্রফেসর খুরশিদ হাসান and ইব্রাহিম আছেন, স্যারও আছেন, আমরা একটু একটা শর্ট একটা আইওই, এটা স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট হয় থাইরয়েডেক্টমি। তো এই অপরচুনিটিটার মধ্যে এর মধ্যে একটু আমার মনে হয় নেক্সট 15 মিনিটসের মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে। প্রফেসর মাসুদ করিম, ক্যান ইউ হিয়ার মি? মাসুদ? জি স্যার, আমি শুনছি। আসসালামু আলাইকুম। I am stopping my sharing. You please share your screen. You will share your screen or I will share? স্যার আমি শেয়ার করতেছি স্যার, কিন্তু আপনার স্ক্রিনটা তো যাচ্ছে না স্যার, যেটা আপনি আমি তোমাকে co-host করে দিতে, এখন ওয়েট করো। আচ্ছা আচ্ছা, Make co-host. Okay, please share your screen now. I think it will be an opportunity to interact. এই সেশনটা মানে ইন্টারাক্টিভ সেশনই হবে। মাসুদ করিম আছে এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রফেসর খুরশিদ এবং প্রফেসর ইব্রাহিম আছেন। প্রফেসর ইব্রাহিম ইজ ভেরি, মানে আমি জানি ওনার থাইরয়েড সার্জারির প্রতি একটা স্পেশাল ইয়ে আছে, ওনার নেক আছে। মারগুলশন স্যার আছেন। তো আমার মনে হয় যে প্রত্যেকটা স্টেপই একটু ইন্টারাক্টিভ হলে স্টুডেন্টদের জন্য বেটার হবে। অ্যান্ড স্টুডেন্ট আর ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন ডিউরিং দ্য প্রেজেন্টেশন। ওকে, দেখা যাচ্ছে? ইয়েস, শেয়ার ইউর স্লাইড। আমি শেয়ার করেছি, দেখা যাচ্ছে কিনা স্যার? স্ক্রিন শেয়ারিং করো, স্ক্রিন শেয়ারিং হয়, বাট এখন তো ইয়েটা দেখাচ্ছে। স্লাইড শেয়ার করো। ইয়েস, ওকে ওকে। প্রফেসর খুরশিদ এন্ড প্রফেসর ইব্রাহিম, আপনারা মানে এই সময়ের মধ্যে আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন ডিউরিং প্রেজেন্টেশন। ওকে, ঠিক আছে মাসুদ? জি স্যার, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা মারগুফ স্যার, ইব্রাহিম স্যার এবং আমাদের খুরশিদ স্যার এবং অন্যান্য যারা ফ্যাকাল্টি আছেন এবং আমাদের যারা ট্রেনি আছেন, আমি শুরু করছি। প্রথম স্লাইডটা হলো এরকম যে if you find a goiter like this, which is a very large one, tell at least 5 important issues to be addressed before the surgery, a case of thyroid like this. যে কোনো কিছু বলতে পারো তোমরা, যদিও এটা অনেক বড়, বাট নর্মালি থাইরয়েড সার্জারিকে আমাদেরকে কতগুলো জিনিস অ্যাড্রেস করতে হয়, বিশেষ করে বড় থাইরয়েড হলে আরো পার্টিকুলার কতগুলো জিনিসকে অ্যাড্রেস করতে হয়। সেই জিনিসগুলা কি কেউ বলো? এনিবডি ক্যান respiratory distress, dysphagia, থাইরয়েড স্ট্যাটাস, ইউথাইরয়েড আছে কিনা দেখে নিতে হবে। ওকে, এটা হলো থাইরয়েড ফাংশন। আর কিছু? intestinal problem or tracheomalacia, retroesternal extension of আর কিছু বলবে? the preoperative calcium দেখতে হবে। ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করব। retroesternal extension, অনেক কিছু দেখতে হবে। আমরা একটু দেখি। প্রথম দেখতে হবে ফাংশনাল স্ট্যাটাস, whether the patient euthyroid, hyperthyroid or hypothyroid. যদি ইউথাইরয়েড হয়, other one is a drug, আর থাইরক্সিনেট কি নাকি কার্বিমাজোলিন, তাহলে অর্থ হলো ফাংশনাল স্ট্যাটাসটা আমাদেরকে দেখতে হবে। The other one is we have to be excluded whether is a benign or malignant. এগুলো সার্জারি করার আগে আমাদেরকে এভালুয়েট করে ফেলতে হবে। বেনাইন or malignant, আমাদের একজন বলেছে যে রেট্রোস্টেনাল এক্সটেনশন আছে কিনা। তো অনেকভাবে করা যায়, কথা বলে করা যায়, পেলপেট করা যায়, ইন্সপেকশন ডুব গিলতে করে করা যায়, এক্সরে করে করা যায়, সিটি স্ক্যান করে করা যায়, অনেকগুলো অপশন আমাদের কাছে আছে। প্রেশার ইফেক্ট আছে কিনা, আমরা ওই দিন প্রথম দিন আমরা দেখেছি যে তোমরা টেস্ট করে দেখেছো যে ট্রাকিয়ার উপর প্রেশার আছে কিনা। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে কিনা। স্যার একটু আগেও বলেছেন যে এটা প্যারোটিড সোয়েলিং এ বা
কার্সিনোম আননোন প্রাইমের আমরা যেটা নেক সোয়েলিং দেখলাম, এখানেও সার্ভাইকাল এক্সামিনেশনের একটা অপশন আছে। ইভেন শুধু তাই নয়, যে কোনো একটা অ্যাবডোমেন এক্সামিনেশনও কিন্তু স্পাইনটা এক্সামিন করতে হয়, পার্টিকুলারলি ইন দিস সাবকন্টিনেন্ট টু এক্সপ্লোর দ্য স্পাইন টিবি। তাহলে এখানে যেহেতু থাইরয়েড, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রথম কথা হচ্ছে নেকটা মুভমেন্ট কম হবে, তাছাড়া আমরা যখন অপারেশন করতে যাব নেকটা এক্সটেন্ড করতে হবে, সেক্ষেত্রে যদি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থাকে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে, টিউবেশন ডিফিকাল্ট হতে পারে। একজন বলেছে যে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপিটা করে নেওয়া উচিত। এটা করতে হবে এই কারণে যে বুকাল কর্ড দুটা ঠিক আছে কিনা, নাকি আগে থেকে প্যারালাইজ, আদারওয়াইজ ইউ উইল বি ব্লেমড আফটার ডুইং দ্য সার্জারি দ্যাট ইউ হ্যাভ ইনজুর্ড দ্য লিগামেন্ট নার্ভ। সেই জন্য আগে থেকে বেসলাইন থাকলে ভালো। অবশ্যই একটা এক্সেস সফট টিস্যু নেক এপি এন্ড ল্যাটারাল বি দুটাই করে দেখতে হবে whether the trachea is compressed or laterally deviated, because it is also important during the intubation in a huge goiter like this. এবং অবশ্যই এত বড় একটা গয়টার ক্ষেত্রে একটু রক্ত হাতে রাখলে ভালো, কারণ হচ্ছে যে ব্লিডিং হতেই পারে। ব্লিডিং না হলেও এরকম একটা অর্গান বড় রিমুভ করলে কিছু পরিমাণ রক্ত ভলিউম থেকে চলে যায়, সুতরাং একটা ব্লাড রাখলে ভালো। এবং অবশ্যই এই রিলেটেড কোনো ড্রাগ সে খায় কিনা, যদি খেয়ে থাকে অপারেশনের দিন সকালে অবশ্যই ড্রাগটা সে নিবে। সুতরাং এর আরো অনেক পয়েন্ট আছে, বাট এগুলা ভেরি বেসিক। আমরা যদি কেউ হ্যামিল্টন বেলি পড়ে থাকি ক্লিনিক্যাল মেথডটা, ওখানে এর মধ্যে 5টা পয়েন্ট আছে, আরো কতগুলো আমি অ্যাড করেছি যেগুলো আমাদের জানা জরুরি বিফোর ডুইং দ্য সার্জারি ইন এ গয়টার পেশেন্ট। ঠিক এরকম একটা পেশেন্টের আমরা এক্সট্রা সফট টিস্যু নেক করলাম বিফোর ডুইং দ্য সার্জারি। কি দেখতে পাচ্ছি আমরা? Trachea deviated to the right side. তাহলে হাউ ডাজ ইট হেল্প ইউ, আর কেন তুমি এটা করলে? প্রেশার ইফেক্টটা অ্যাসেস করার জন্য। এটা তো আমি ক্লিনিক্যালিও করতে পারি। Sir, to see the retrosternal extension. ইনজুরি হবে না। না, রেট্রোস্টার্নাল এক্সটেনশনের জন্য আমরা খুব একটা করি না, আমরা এটা করেছি ট্রাকিয়াল ডেভিয়েশন। ঠিকই বলেছে, বাট এটার ইমান ইম্পর্টেন্স হচ্ছে, তো আমি একটু আগে বললাম, আমরা যখন জেনারেল অ্যানেস্থেসিয়াকে ইন্টিউবেট করব, the intubation may be very difficult. Even trachea may be compressed. Behind is vertebra, in front is the thyroid, so it may be a compressed one. So that will be intubation will be difficult one. সুতরাং সেটা আমি যদি আগে থেকে প্রস্তুতি না নেই, বা সিনিয়র অ্যানেস্থেসিওলজিস্টকে না নেই, বা দুজন সাথে না রাখি, you might be face difficulty during intubation এবং failed intubation এর সম্ভাবনা থাকবে। সুতরাং আগে থেকে যদি আমি দেখে নিই, তাহলে আমি সতর্ক থাকতে পারবো। এবং যদি এরকম, এটা কি জিনিস কেউ বলতে পারবে? laryngeal mask. ল্যারিঞ্জিয়াল মাস্ক, পুরো নামটা কি? ল্যারিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে, এলএমএ। LMA. তাহলে each and every theater has to have this I mean laryngeal mask airway. তুমি কখন জানো না যে once you will fail the intubation that this LMA will keep the patient alive. Even এটা দিয়ে সার্জারি করা যাবে। সুতরাং যখন তুমি একটা বড় থাইরয়েড সার্জারি করতে যাবে, অথবা ইন এনি কেস শর্ট নেক ওয়েস্ট পেশেন্ট, যেখানে মনে করবে যে একটা ইন্টুবেশন ডিফিকাল্টি হবে, তাহলে এলএমএটা রাখা উচিত এবং আগে দেখে নিবে এলএমএটা আছে কিনা। মানে এমনিতেই একটা ওটিতে এটা থাকা উচিত, এবং এটা এমন একটা জায়গায় থাকবে যেখানে ইজিলি অ্যাক্সেসিবল বা ইজিলি দেখা যাবে। তাহলে এই থাইরয়েড পেশেন্ট, এগুলো আগের দিন অনেক আলোচনা হয়েছে, আমি শুনেছি। যে হাউ ডু প্রিপেয়ার এ পেশেন্ট লাইক দিস বিফোর সার্জারি? একজন বলো। রিস্টোরেশন অফ দ্য ইউথাইরয়েড স্ট্যাটাস, পেশেন্টস আর থাইরয়েডক্সিক মনে হচ্ছে। ওটা বুঝলাম, ওটা তো কিভাবে করবে এটা আমি জানতে চাচ্ছি। হাউ ডু ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি? হাউ ডু ইউ মেক হিম ইউথাইরয়েড? Antithyroid drug দিতে হবে, কার্বিজল। 30 to 40 milligram স্যার, 8 hourly দিব for 3 months. ইউথাইরয়েড হলে তারপর স্যার 5 milligram 8 hourly দিব। ভেরি গুড। আর প্রোপানল স্যার ট্যাকিকার্ডিয়া মানে পালপিটেশন থাকে স্যার, তাহলে প্রোপানল 40 milligram 8 hourly দিব স্যার। আর স্যার অল্টারনেটিভলি আমি দিতে পারি ব্লক এন্ড রিপ্লেসমেন্ট থেরাপি স্যার। আরেকটা স্যার শুধু প্রোপানল দিতে পারি স্যার, সেটা হচ্ছে ওই মানে কনভার্সন অফ দ্য T3 to T4 এটা প্রিভেন্ট করবে স্যার। ভেরি গুড, তুমি খুব বইতে যা আছে পুরোটাই বলে দিয়েছো। আমরা আবার তারপর অন্যান্যদের জন্য একটু বলি। তাহলে এইম ইজ টু মেক দ্য পেশেন্ট ইউথাইরয়েড বিফোর অপারেশন। তো আমাদের যে ট্রেনি বলেছে খুব এক্সিলেন্ট বলেছে, একদম হুবহু বলে দিয়েছে সে। কার্বিমাজল 30 to 40 গ্রাম ইনিশিয়ালি আমরা দিব। যখন সে ইউথাইরয়েড হয়ে যাবে তখন 8 to 12 উইকস পরে সাধারণত লাগে, তখন আমরা 5 মিলিগ্রাম 8 আওয়ারলি দেবো। এখানে একটা জিনিস মনে রাখবে, কার্বিমাজল ড্রাগটাকে TDS বললে হবে না। আমরা 8 আওয়ারলি অনেক সময় TDS লিখি বা 12 আওয়ারলি BD লিখি, কিন্তু কার্বিমাজল ইজ সাচ এ ড্রাগ
ইউ হ্যাভ টু হ্যাভ 8 আওয়ারলি লিখতে হবে, বা মানে 8 ঘন্টা পর পরই খাইতে হবে। আর একটু বলেছে ব্লক এন্ড রিপ্লেসমেন্ট থেরাপি, এটা অপারেশন তোমরা জানো যে রেজিমটা আমরা রিপ্লেসমেন্ট দিব থাইরক্সিন দিয়ে, মেয়েকে সাথে কার্বিমাজোলি দিব। আর এটা হচ্ছে অল্টারনেটিভ, সে যেটা বলেছে প্রোপানল 40 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি, এবং এটা অনেক সময় 80 মিলিগ্রাম পিডিএসও দেওয়া যেতে পারে। সো ভালো বলেছে। এখন হচ্ছে যে থাইরয়েডের পজিশনটা অনেক সময় ডেসক্রাইব করতে বলে। 3-4 বছর আগে এরকম একটা অস্পিতে কোয়েশ্চেন এসেছিল, এটা থাইরয়েডের অপারেশনের ড্রেপিং থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ ছবিগুলা ছিল, এবং এগুলা বলতে বলা হয়েছিল 3-4 বছর আগে একটা সেশনে আসছিল। তাহলে আমরা ওটা একটু ফলো করার চেষ্টা করেছি, যে বলা হচ্ছে যে এটা থাইরয়েড সার্জের একটা পজিশন মোটামুটি কাছাকাছি যাচ্ছে, এবং কি পজিশনের পয়েন্ট গুলো আছে, এই পজিশনে কি কি পয়েন্ট আছে। স্যার শোল্ডার ব্লেডের নিচে হচ্ছে রোল শিট দেওয়া হবে এবং হেড রিং শোল্ডার ব্লেড বলতে extension এটা ক্লারিফাই। between two scapula, ওকে, দেন head ring below the head and neck extended, reverse Trendelenburg position 15 degree, tilting of the head. গুড, তুমি অনেকগুলো বলেছো, খুব ভেরি গুড। আমরা একটু বলি যদি আবার, পেশেন্ট ইজ ইনটিউবেটেড আন্ডার জেনারেল, এটা ছাড়া তো এটা করা যাবে না, কেমন? এটা আমি ওটা এই পয়েন্টটা ওখান থেকে লিখেছি যেটা আমাদের পরীক্ষার সময় চেক লিস্টে ছিল। কারণ বলা হচ্ছে যে এরকম একটা পজিশন, মানে রুগী তো কষ্ট পাবে এরকম একটা পজিশনে, বিশেষ করে তুমি শোল্ডার ব্লেডে যখন একটা স্যান্ডব্যাগ দিবে, ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন এবং পেইন করে। সুতরাং আনটিল ইউ আর ডুইং দ্য পেশেন্ট জেনারেল ইন্টিউবেশন ইউ ক্যানট ডু ইট। সুতরাং এটা বলে নিলে ভালো যে পেশেন্ট জেনারেল অ্যানেস্থেসিয়া থাকবে উইথ ইন্টিউবেশন, পেশেন্ট ইজ ইন সুপাইন, এটা বললে ভালো। নেক এক্সটেন্ডেড তুমি যেটা বলেছো, সাপোর্টেড উইথ দ্য সফট কুশন, ওয়াইড স্যান্ডব্যাগ বিটুইন দ্য স্ক্যাপুলা, যেটা তুমি বলছো শোল্ডার ব্লেড। এবং এটা অনেক সময় ভুল করে, অনেকে নেকের নিচে দেয়, নেকের পিছনে দিলে এটা হবে না। অক্সিপুট সাপোর্টেড অন এ স্পঞ্জ রাবার হেড রিং এন্ড হেড এন্ড টেবল মে বি রেস 15 to 20 ডিগ্রি। সুন্দর বলেছো তুমি, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে, হোয়াট আর দ্য টু ইম্পর্টেন্ট precautionary measures you can practice just prior to making thyroid incision? মানে জাস্ট ইনসিশনের আগে প্রিকশনারি কোনো মেজার নিতে পারো কিনা তুমি? স্যার অ্যাড্রেনালিন ইনজেকশন দিব স্যার লোকালি। মানে অ্যাড্রেনালিন ইনজেকশন ডাইলুট করবে না? না, ডাইলিউট করে দেব স্যার। ওকে, আর কেউ? permissive hypertension. সরি, Permissive hypotension. ওকে, এটা তুমি করতে পারো। এটা ডিউরিং দ্য প্রসিডিউর অফ ডিসেকশন ইউ ক্যান অ্যাডপ্ট ইট, ইউ ক্যান আস্ক ইউর অ্যানেস্থেসিওলজিস্ট। পারমিসিভ হাইপোটেনশন কত চাও তুমি? হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড লেভেল অফ হাইপোটেনশন? কত চাও? সেটা রেঞ্জ কত? পারমিসিভ হাইপোটেনশন হোয়াট ইউ মিন? Less than 100 millimeters, sir. Systolic blood pressure টা 95? 70 to 90. What is the what I mean? What is the concept behind the hypotensive permissive hypotension? To reduce bleeding. আর কি শুধু রিডিউস ব্লিডিং করে আমি প্রেসার সাইডে নামাই দিলাম তালিকা হবে? কত রাখতে হবে, কত নিচে যাওয়া উচিত? সার্কুলেশনটা ঠিক রাখতে হবে না 70 নিচে যাবে না, স্যার। সার্কুলেশনটা ঠিক রাখতে হবে ইউজুয়ালি বলা হচ্ছে 80, হ্যাঁ, সিস্টোলিকটা 80 রাখতে হবে সো দ্যাট দ্য প্রেসার ইজ মিনিমাইজড। এট দ্য সেম টাইম অল দ্য ভাইটাল অর্গানস গেট ইজ পারফিউশন। এটা খেয়াল রাখতে হবে। আমি খুব 60 তে নামাই দিলাম, কিডনি ব্লাড পেলো না, ব্রেন ব্লাড পেলো না, তাহলে হবে না। 80 রাখলে ভালো সিস্টোলিক, তাহলে প্রেসারটা কমলো, ব্লিডিং কম হবে। এট দ্য সেম টাইম অল দি ভাইটাল অর্গানস উইল বি পারফিউজড এট সিস্টোলিক 80 ডিগ্রি। তাহলে এখানে একটা বলছো তোমরা অ্যাড্রেনালিন ইনজেকশন দিবে, আসলে আমরা লোকাল অ্যানেস্থেটিক যেটা আছে অ্যাড্রেনালিন মিক্সড 2% যেটা, ওইটা আমরা দিতে পারি এখানে এট দ্য লাইন অফ দি ইনসিশন টু মিনিমাইজ দ্য ব্লিডিং ডিউরিং ইনসিশন। আরেকটা হচ্ছে আমি স্যারদেরকে দেখেছি, আমাদের মার্গব স্যার দেখেছি, আমি সোবান স্যারকেও দেখেছি ইন্টার্ন পিরিয়ডে, স্যার একটা সিল্ক নিয়ে একটা মার্কিং করে দিতেন যে ইনসিশনটা উনি কিভাবে দিবেন, যেটা মার্ক করে সিল্কের একটা ইমপ্রিন্ট দিয়ে দিতেন। ফলে স্কিন আই মিন ইনসিশনটা এত সুন্দর হতো, একদম স্কিন ক্রিজ বরাবর, এমন সেলাই দেওয়ার পর কোনো কিছু বোঝা যেত না। তাহলে এই দুটা জিনিস আমরা চাইলে অ্যাডাপ্ট করতে পারি, যেটা আমি চোখে এখানে দেখাচ্ছি। যদিও এখন মার্কার আছে, আমাদের স্টেরাইল মার্কার পাওয়া যায়, তো আমি যেটা বলতেছি ইন্টার্ন লাইফের কথা, তখন তো মার্কার ছিল না বা হয়তো ইউজ করা হতো না, স্যারেরা সিল্ক দিয়ে দিত, এই যে সিল্ক দিয়ে। তাহলে আমরা একটা
অ্যাড্রেনালিন লোকাল অ্যানেস্থেটিক যেটা আছে সেটা দিতে পারি, এবং একটা মার্কিং করে নিতে পারি সাথে এখানে যে স্টার্নিক্লোডিমাস্টেটের মার্ক এটা করে নিলা হলো, ফলে আমাদের স্কার্টটা যেন আরো সুন্দর হয়। কেমন? সো ক্যান ইউ নেম দ্য লেয়ার্স ফ্রম দি, অর কি ইনসিশন তুমি দিয়ে দিলে বা দিচ্ছ, তাহলে তুমি কি থাইরয়েড পর্যন্ত লেয়ার গুলো বলতে পারবে? কেউ একজন বলো। স্কিন, সুপারফিশিয়াল টিস্যু, fascia, platysma, investing layer of deep cervical fascia, strap muscle, then thyroid gland. তো তুমি স্কিন আর আই মিন প্লাটিসমা কি সেপারেট করবে নাকি একসাথে নিবে? স্যার একসাথে। স্কিন, সুপারফিশিয়াল ফাসা এবং প্লাটিসমা এক লেয়ার একসাথে। হ্যাঁ, প্লাটিসমা, হোয়াট ইজ দ্য পিকুলারিটিস অফ প্লাটিসমা? এটা কি ধরনের মাসেল? সাবকিউটেনিয়াস। কোথায় আছে? আর কোথায় স্কিনের নিচে মাসেল আছে? স্যার স্ক্রোটামে স্যার। কি নাম এটার নাম? স্যার ডাক্টার মাসেল। আর কোথায় আছে? আর কোথায় আছে? হ্যাঁ, ওটা হচ্ছে হাতে, পামারিস ব্রেভিস। কেমন? তাহলে তিনটা মাসেল আছে সাবকিউটেনিয়াস, একটা পামারিস ব্রেভিস, একটা প্লাটিসমা এবং ডার্টাস মাসেল। এবং তোমার যখন পরীক্ষায় হাইড্রোসিল থাকে, কেমন, এই লেয়ার গুলা কিন্তু জিজ্ঞেস করা হয় এফসিপিএস বা এমএস, যেটাই বলি যে স্ক্রোটামের যে পাঁচটা লেয়ার, এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মানে সঠিক উত্তর করতে পারে। তখন স্যাররা কঠিন প্রশ্ন করে বসে যে ডার্টাস মাসেলটা কিরকম আর কোথায় আছে, আমি এগুলো শুনেছি আর কি পরীক্ষার সময়। তো সুতরাং এটা মনে রাখবে, তিনটা মাসেল কিন্তু সাবকিউটেনিয়াস। তাহলে স্কিন আর প্লাটিসমা একটা লেয়ার, যেমনটি বলেছো তোমরা, খুব ভালো বলেছো। ডিপ সার্ভাইকাল ফাসা হতে স্টেম মাসেল, প্রি ট্রাকিয়াল ফাসা, ফলস ক্যাপসুল যেটা, দেন দি ট্রু ক্যাপসুল। তোমরা ক্যাপসুল পর্যন্ত বলো নাই। তাহলে স্কিন প্লাটিসমা একটা লেয়ার, স্টেম মাসেল, ডিপ সার্ভাইকাল ফাসা একটা লেয়ার, আমরা মাসেলটাকে ধরে মাঝখানে ইনসিশন দি ভার্টিক্যাল, দেন প্রি ট্রাকিয়াল ফাসা, ফলস ক্যাপসুল, দেন দ্য ট্রু ক্যাপসুল। কেমন? এখানে তিনটা ফাসার লেয়ার আছে। এই যে এটাও পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস, ডিপ সার্ভাইকাল ফাসা, ফলস ক্যাপসুল, ট্রু ক্যাপসুল, এটা একটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হোয়াট এক্সাক্ট প্লেন অফ ক্লিভেজ ইজ ইউর ডিসেকশন প্লেন? আমি প্রশ্নটা বুঝাতে পারলাম কিনা আমি আবার এখানে বলি। তোমার প্রিট্রাকিয়াল ফাসা যেটা হচ্ছে ফলস ক্যাপসুল, এর ভিতরে হচ্ছে থাইরয়েডের ট্রু ক্যাপসুল। তাহলে আমাকে বলো ডিসেকশন যে করবে, whether you will be outside the pretracheal fascia or between pretracheal and true capsule or beneath the true capsule, আমি এটাই জানতে চাচ্ছি তোমার প্লেন অফ ডিসেকশন কোথায় থাকবা? ট্রু ক্যাপসুলের বাইরে। ট্রু ক্যাপসুলের বাইরে। Why? বাকিরা কেউ কিছু বলো, একজনই দিকে আনসার দিচ্ছে, সবাই সবকিছু একজনই বলছে, বাকিরাও বলো, ভুল হোক অসুবিধা নাই। স্যার ভেনাস ট্রু প্লেক্স ক্যাপসুলের ভিতরে ভেনাস প্লেক্সাস থাকে স্যার। আর স্যার প্রোস্টেটে স্যার ট্রু ক্যাপসুল আর ফলস ক্যাপসুলের মাঝখানে ভেনাস প্লেক্সাস থাকে। তাহলে কোথায় ডিসেকশনটা করবে প্রোস্টেটের ক্ষেত্রে? ক্যাপসুলের ভিতরে। যদিও এখন আমাদের ওই ওপেন প্রোস্টেটেক্টমি নাই, বাট আমরা আমাদের ট্রেনিং লাইফে অনেকগুলা স্যারদের কাছে অ্যাসিস্ট করেছি বা আমরা করেছি, খুব মানে ভালো অপারেশন আর কি। ট্রান্সভেসিক্যাল আর রেট্রোপিউবিক এগুলো আমরা দেখেছি এবং করেছি একটা দুটো। তাহলে ইউ আর রাইট যে বলেছো, আনসার গুলা খুবই সুন্দর বলেছো। দেখো আমি যদি ছবিটা দেখিয়ে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা জিজ্ঞেস করবে যে কোনো পরীক্ষায়। কেমন? তুমি থাইরয়েডে দেখো যে লেয়ার গুলা দিয়ে দেখেছো, তোমরা বলেছো যে ভেনাস প্লেক্সাস গুলা ট্রু ক্যাপসুলের ভিতরে থাকে, ফলে আমরা এর বাইরে থাকবো। ডিসেকশন প্লেনটা থাইরয়েডের ক্ষেত্রে ট্রু ক্যাপসুলের বাইরে থাকবো। ওয়ারাস ইন দা প্রোস্টেটের ক্ষেত্রে এটা হচ্ছে ট্রু ক্যাপসুলের বাইরে থাকে, ফলে আমরা ট্রু ক্যাপসুলের ভিতরে থাকবো। সো দ্যাট ইজ দা আইডিয়া অফ প্লেন অফ ডিসেকশন। নিচের ছবিটাতে আরো ভালো বোঝা যাচ্ছে। কেমন? এটা মনে রাখবে। When do you like to divide the strap muscle and where and why? ওই প্রশ্নটা হচ্ছে স্ট্রেপ মাসল তো আমরা সেপারেট করি, রাইট, ল্যাটারালি রিট্রাক্ট করি। আই মিন দ্য বেটার টার্ম ইজ রিট্রাকশন। তাহলে কখনো কি এমন হতে পারে যে এটাকে কাটা লাগতে পারে, ট্রান্সেকশন? স্যার যখন বড় থাইরয়েড হয় স্যার, বড় গয়টার হয়, তাহলে কোন দিকে কাটবে? এবং এটা হচ্ছে উপরে কাটতে হবে যেন এনসা সার্ভাইকালিস কেটে না যায়, বা ওটার ইনারভিশনটা নিচ থেকে হয়, এই জন্য নার্ভ সাপ্লাইটাকে সেভ করার জন্য। স্যার ওরা সব পারে স্যার, ঠিক আছে, গুড, ভেরি গুড। দ্যাট ইজ দ্য between 1/3 and 2/3 junction. 2/3 কোন দিকে, উপরে না নিচে? স্যার নিচে 2/3, উপরে 1/3। ঠিক আছে, ভালো বলেছো। যে আমাদের ট্রেনিং বলেছে, খুব ভালো বলেছে। যদি লার্জ গয়টার হয়, স্ট্রেপ মাসল অনেক সময় এমনি পাতলা হয়ে যায়, লাইক লুকস লাইক এ টিস্যু। আমি যে ছবিটা দেখিয়েছি ওটার স্ট্রেপ মাসল পাওয়া যাচ্ছে একদম পাতলা হয়ে গেছিল। তাহলে এরকম ক্ষেত্রে আমাদেরকে
স্টেম মাসলটা অনেক সময় কাটা লাগতে পারে ফর এডিকুয়েট এক্সপোজার, এবং উপরের দিকে কাটবো। তুমি ঠিকই বলেছো যে মাসেলের নার্ভ সার্ভগুলো নিচ থেকে আসে, ফলে আমি যদি নিচে কেটে দিই নার্ভ সার্ভের অনেক আগে কাটা হয়ে যাবে। সুতরাং টু অ্যাভয়েড দ্যাট নার্ভ ইনজুরি ইউ হ্যাভ টু ডিভাইড দ্য মাসল ইন দ্য আপার পার্ট। গুড, ভেরি গুড। এই যন্ত্রগুলোর নাম বলো তো দেখি। রিট্রাক্টর স্যার। তত বুঝলাম, ঠিক নাম বলো। জলস রিট্রাক্টর। কোনটা? 1, 2, 3 কোনটা? 3 নাম্বারটা কি কি কাজে লাগে এটা? 3 নম্বরটা স্যার হুক। হুক। Skin hook. স্কিন হুক। কি হুক? হ্যাঁ সেটাই বলছি। স্কিন হুক, স্কিন হুক। না, স্কিন হুক কি এরকম? স্কিন হুক তো একদম শার্প দেখা যায়, পয়েন্টেড, আরো একটু অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে। এটা নার্ভটা রিট্রাক্ট করে ধরে রাখে স্যার। না ঠিক আছে, তোমরা ঠিকই বলছো। আমি ছবিটা দেখি, জলস থাইরয়েড রিট্রাক্টর দুটা মডেল বলে আর কি, এগুলোকে মডেল বলে মনে হয়, যে 2 রকম আছে আর কি। জলস রিট্রাক্টর দুটাই জলস রিট্রাক্টর, বা দুই টাইপের, দুইটা মডেল। এটা হচ্ছে সাম এনিউরিজমাল নিডল। যেমন এটা হচ্ছে এনিউরিজম, যখন লাইগেশন করা হয় তখন এই, তোমরা এগুলো এখন ইউজ আছে কিনা আমি জানি না, আমরা দেখেছি এগুলা আমাদের ট্রেনিং পিরিয়ডে ছিল, আমাদের সিডা মেডিকেলও ছিল। স্যার আমাদের এগুলো ইউজ করতে অনেক সময় থাইরয়েডের আপার পোল বা লোয়ার পোল বাঁধার সময়, লাগেট করার সময় মার্গো স্যার এগুলো ইউজ করতেন। এবং স্যারের এটা প্রি অপারেশন, থাইরয়েড থাকলে স্যারই করবেন আর কি, এরকম একটা অপশন ছিল আমাদের। এনিহাউ, where will you ligate the superior and inferior thyroid artery and why? স্যার সুপিরিয়র থাইরয়েড আর্টারিটা স্যার আমাদের ফ্লাশ লাইগেশন করতে হবে গ্ল্যান্ডের কাছাকাছি। আর হ্যাঁ, আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারিটা আমাদের স্যার এটা সেগমেন্টাল মানে লাইগেট করতে হবে, মানে যে ব্রাঞ্চটা শুধু থাইরয়েডে সাপ্লাই দিবে ওই ব্রাঞ্চটাকে আমরা লাইগেট করব স্যার। ওটা কি সেগমেন্টাল বলে আমি ঠিক জানি না, অনেক সময় বলে Away from the gland sir. ব্রাঞ্চ। ওকে ঠিকই বলছো। কেন কেন এরকম করতে হয় বলতে পারবা? সুপিরিয়রটার সময় এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভ, আর ইনফেরিয়র সময় রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে। টু প্রিভেন্ট দ্যাট এরকম আর স্যার করতে হবে। ইনফিরিয়র থাইরয়েড আর্টারি অলসো সাপ্লাই দ্য প্যারাথাইরয়েড, এই জন্য স্যার আমরা এখানে এটা ট্রাঙ্কে বাঁধবো না আর্টারি। ঠিকই বলেছো, গুড, ভেরি গুড। শোভন স্যার এখানে চলে আসছে। সুপিরিয়র থাইরয়েড আমরা বলবো যে ক্লোজ টু দা পোল, অর্থাৎ থাইরয়েডের পোলের একদম যে আপার পোলটা আছে ঘাসাঘাসি আমরা কাটবো, যেন আমরা এক্সটার্নাল লেঞ্জার নার্ভের ইনজুরিটাকে অ্যাভয়েড করতে পারি। ঠিক একইভাবে ইনফেরিয়র থাইরয়েড আমাদেরকে আরো কারেকশন করে দিবেন। ইনফেরিয়র থাইরয়েডের 2টা অপশন আছে, একটা হচ্ছে যে অ্যাওয়ে ফ্রম দা গ্ল্যান্ড, কিন্তু ওক্ষেত্রে একজন সেটা বললে যে ব্রাঞ্চ টু দা প্যারাথাইরয়েড হয়তো ড্যামেজ হয়ে যেতে পারে, সেজন্য বলে হচ্ছে যে ব্রাঞ্চ গুলা দেখে দেখে লাইগেট করে, এটা লাইগেশন ইনকন্টিনিউটি বলে, সম্ভবত স্যাররা হয়তো ঠিক করে দিবেন। তুমি যেটা সেগমেন্টাল লাইগেশন বললো, এটা সম্ভবত লাইগেশন ইনকন্টিনিউটি। আমার যেখানে দরকার সেখানে ও ভেসেল দেখে দেখে সো দ্যাট দ্য সার্কুলেশন টু দ্য parathyroid can be preserved, as well as at the same time the recurrent can be avoided injury. How to monitor the intraoperative recurrent nerve? আমি কিভাবে করতে পারি? মনিটর করবো কেমনে? আমি যে বাঁধতেছি না বা ডায়াথার্মি দিয়ে পড়াইতেছি না, কেমনে বুঝবো? নার্ভ মনিটর স্যার আছে, ইলেকট্রোড দেওয়া থাকে স্যার লাইনিংস এর মধ্যে, মানে যে ভোকাল কর্ডের মাঝখানে স্যার একটা ইলেকট্রোড ইয়া করে স্যার, নার্ভ কন্ডাকশন টেস্ট যেটা স্যার করা হয়। মানে আর কেউ কিছু বলবে? ইন্টারমিটেন্ট নার্ভ কন্ডাকশন আর একটা স্যার। স্যার ভোকাল কর্ডের মুভমেন্ট। ঠিক আছে, ভালোই বলেছে, এখানে অনেক কথাবার্তা আছে, আমরা একটু জাস্ট আমি দেখাচ্ছি। একটা হইতে পারে যে ইন্টারমিডিয়েন্ট মনিটরিং, একটা হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং। তোমরা একজন ভালো বলেছো। ইন্টারমিডিয়েন্ট মনিটরিং কিভাবে করা হবে? প্লেসিং দ্য ইলেকট্রোড অন দ্য এন্ডোটাকিল টিউব বিটুইন দ্য টু ভোকাল কর্ড। এটা হচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট মনিটরিং, ভোকাল কর্ডের মুভমেন্ট দেখা হয়। মুভমেন্ট ক্যান বি ডিটেক্টেড হোয়েন দ্য নার্ভ ইজ স্টিমুলেটেড। কেমন? তুমি তো আপনার রুগীরা প্যারালাইজ করে রাখছো, কিন্তু নার্ভ যখন টাচ করবে, স্টিমুলেটেড হবে, তখন ভোকাল কর্ডের মুভমেন্ট অবজার্ভ করা যাবে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট মনিটরিং। আচ্ছা, এটা কখন দরকার? ইউজফুল হচ্ছে রিকারেন্ট নার্ভ, রিকারেন্ট সার্জারি। অর্থাৎ আমি মনে করছি এটাই বলতে চাচ্ছি যে সব সময় কিন্তু আমরা নার্ভ মনিটরিং গুলা করি না, দরকারও নাই। যদি রিকারেন্ট সার্জারি হয়, অথবা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা হয়, অথবা ডিফিকাল্ট লার্জ, অর্থাৎ তুমি যখন মনে করবা যে ইউ আর অ্যান্টিসিপেটিং দ্য রিকারেন্ট বা আদার নার্ভ ইনজুরি, দেন ইউ ক্যান মনিটর ইট, কিন্তু রুটিনলি এটা হয়তো প্রয়োজন নাই। আরেকটা অপশন হচ্ছে যে
কন্টিনিউয়াস নার্ভ মনিটর, এটা হচ্ছে ইলেকট্রোড ডিরেক্টলি প্লেসড অন দ্য ভেগাস নার্ভ, তোমরা একজন বলেছো, এবং ইট আইডেন্টিফাইস when the nerve function is threatened like excessive traction but not gain popularity, এগুলা মানে পপুলারিটি পায় নাই। ওকে ওকে, নেক্সট হচ্ছে যে এটা ভেরি কমন পিকচার আমাদের বেলি লাভের বা সব জায়গায় আছে, বলো কোনটা কি অপারেশন? ABCD। টোটাল টোটাল থাইরয়েডেক্টমি, লোবেক্টমি, সাবটোটাল, নিয়ার টোটাল। পার্শিয়াল বি নাম্বারটাকে তুমি কি বললা? লোবেক্টমি। হেমিথাইরয়েডেক্টমি ভালো বলেছো, ঠিক বলেছো। এটা টোটাল সেমি থাইরয়েডেক্টমি, আমি যে বই থেকে নিয়েছি ওরা সেমি বলেছে টার্মটা, আমি ইচ্ছে করে এটা নিয়েছি হেমি বলি, সেমি বলি, অনেক বইতে সেমিও আছে, এটা বলার জন্য। সিটা হচ্ছে সাবটোটাল থাইরয়েডেক্টমি, আর তোমরা ঠিকই বলেছো নিয়ার টোটাল। এখানে কত গ্রাম টিস্যু রাখে না গেলে তোমরা জানো, আমরা আর এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না, কেমন, বা কেন রাখা হয় এটা তোমরা জানো। তো এখন মনে করো তুমি অপারেশন শেষ করে ফেললে, ব্রেন দিবে কিনা? ব্রেন, Yes, sir. yes. Any other opinion? No, sir. Recommended, sir. In thyroid. Recommended, right? আচ্ছা, রেকটাম সার্জারিতে ব্রেন দিবে কিনা? রেকটামে yes or no? রেকটাল সার্জারি করলে, রিসেকশন অ্যানাস্টোমোসিস করলে, অ্যান্টি রিসেকশন করলে ব্রেন দিবে কিনা? পেইটনের রিফ্লেকশনের নিচে হলে দিব। উপরে হলে দিবে না। আচ্ছা, ওটার সাথে সম্পর্ক হলে আইলিওস্টোমি করবো কি করবো না, বা স্টোমা করবো, পেরিনেয়াল রিফ্লেকশনের সাথে সম্পর্ক হলে স্টোমার সাথে, ব্রেনের সাথে সম্পর্ক নেই। রেকটাল সার্জারিতে আমরা ব্রেন দিব, আমরা ইরাজ বলি, যেটাই বলি না কেন, ইট ইজ রিকমেন্ডেড। আমাদের বেলি লাভ 28 এডিশন অনেক পড়াশোনা আসছে এখন, ব্রেন নিয়ে প্রচুর পড়াশোনা, ওখানে বলছে যে রেকটাল সার্জারিতে ব্রেন ইজ রিকমেন্ডেড, অর্থাৎ দিতে হবে, বাট ইন থাইরয়েড সার্জারি ইউ ক্যান অ্যাভয়েড দ্য ব্রেন। বেলি লাভ হচ্ছে 28 এডিশন, তাহলে ওখানে রিকমেন্ড কিন্তু করে নাই, বলা হচ্ছে যে ব্রেন না দিলেও চলবে থাইরয়েড সার্জারি, এই জন্য আমি প্রশ্নটা করলাম। তাহলে এখন মনে করো তোমার অপারেশন শেষ, এখন হোয়াট ইউ উইল আস্ক ইউর অ্যানেস্থেসিওলজি কলিগ এন্ড হোয়াট ইউ উইল ডু ইমিডিয়েটলি আফটার রিভার্সাল? পেশেন্ট রিভার্স হয়ে গেছে, অ্যানেস্থেসিয়ার ডাক্তারকে কি করতে বলবে, তুমি কি করবে রুগী জেগে যাওয়ার পরে? মাইন্ড ইট। ভোকাল কর্ডের মুভমেন্ট দেখতে হবে, প্যারাথাইরয়েডের সাপ্লাই ঠিক আছে কিনা। প্যারাথাইরয়েডের সাপ্লাই ঠিক আছে কিনা কেমনে বুঝবে? ক্যালসিয়াম লেভেল দিই, প্যারাথাইরয়েড হরমোন লেভেল। সাথে সাথে রুগী মাত্র এখন অপারেশন থিয়েটারে আছে, ক্যালসিয়াম লেভেল দেখবে এত তাড়াতাড়ি কমে যাবে? না, বডিতে স্টোর আছে না কিছু ক্যালসিয়াম? তুমি কি করবে? তুমি কি করবে? পেশেন্টের সাথে কথা বলবো। ভেরি গুড। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমরা অ্যানেস্থেসিয়া ডাক্তারকে বলবো বা অ্যানেস্থেসিয়া কলিগকে বলবো, ভাই তুমি লেরিঙ্গোস্কোপি করে বুকাল কর্ডটা দেখে দাও, ওয়াদার ইজ ইট ইনট্যাক্ট অর নট। এক নাম্বার, অবশ্যই সাকশনটা দিবে। 2 নাম্বার হচ্ছে যে তুমি রুগীর সাথে কথা বলবে, ভাই নাম বলেন, কেমন আছেন, বা জিহ্বা দেখান, চোখ খোলেন, এগুলো আমরা বলবো। সাথে লেরিঙ্গোস্কোপি করে বুকাল কর্ড ডিরেক্টলি দেখে দিল, আর আমি কথা বলে বুঝলাম যে তার হোর্সনেস ডেভেলপ করে নাই, বা আই মিন নার্ভ ঠিক আছে, কেমন। এখানে প্যারাথাইরয়েড ভাস্কুলারিটি দেখার কোনো স্কোপ আমার কাছে, আমি অন্তত জানি না, তোমরা জানলে বলো আর কি, আমার মনে হয় না। এটা আমরা বলেছি। নেক্সট হচ্ছে এখন মনে করো অ্যানেস্থেসিওলজিস্ট দেখলো এরকম একটা বোকাল কর্ড, আগে স্লাইডটা একটু দিবেন প্লিজ। সরি, হ্যাঁ আগে স্লাইডটা একটু দিবেন। ওই যে আমি যেটা বলেছি তুমি এটাই লিখেছি আমি এখানে, যে তুমি থ্যাংক ইউ। করবে, যে দেখবা তুমি নাম দিয়ে কথা বলবে। এখন অ্যানেস্থেসিও ডাক্তারকে যে তুমি বললে যে বোকাল কর্ড দেখে উনি একটা ছবিও নিয়েছে এরকম, এটা কি মনে হয়? স্যার লেফট সাইডে প্যারালাইসিস মনে হচ্ছে। লেফট মানে তোমার লেফটে নাকি রুগীর লেফটে? না স্যার, পেশেন্ট। আচ্ছা আমি দেখাই তাহলে, কি আমি অ্যারো দিচ্ছি, এটা নাকি এটা? এটা স্যার এটা? এটা না স্যার, অপোজিটটা, এটা স্যার। আচ্ছা, মানে কার্সর যেখানে আছে। জি স্যার। অন্যরা কি বলে? আচ্ছা, যদি প্যারালাইসিস হয় কালকে কি মিডিয়ালাইজেশন হবে, ল্যাটারালাইজেশন হবে? ল্যাটারালাইজেশন। ল্যাটারাল
মিডিয়ালাইজেশন। এটা আমাদের ইব্রাহিম স্যার আছেন, স্যার একটু আরো এক্সপ্লেন করে দিবেন। বলো এটা কি, কোনটা কি এখন বলো। আচ্ছা আমি তো উত্তরটাই দেখাই দিচ্ছি এখানে, সরি। ধরো প্রথম ছবিটা দেখো, একদম খুব সুন্দর। প্রথম যেটা আমি কাটসর যেখানে লেফট আপার, এটা হচ্ছে নর্মাল, এটা ভোকাল কর্ড, দুটা স্পেসটা ওপেন আছে। আমরা যখন রুগীকে করতে বলি, যারা ইনডাইরেক্ট লেরিঙ্গোস্কোপি করো তোমরা বা এন্ডোস্কোপি আমরা অনেক সময় করি, রুগীর করতে বলি, দেখে যে ভোকাল কর্ড মুভমেন্ট ঠিক আছে কিনা এবং এটা মিড লাইন ক্লোজ করতেছে কিনা। এই দুইটা দেখো, লাউড স্পিকিং জোরে করবে, জোরে এখন কথা বলবে, দেখবে যে দুইটা ভোকাল কর্ড দুদিকে চলে যায়। এবং যখন হুইসপার করে শীষ বাজায় তখন দেখবে যে এরকম ভোকাল কর্ডের পজিশন। এগুলো কিছু লেফটে 4টা ছবি হচ্ছে নর্মাল কিছু ভোকাল কর্ড ডিউরিং টকিং, হুইসপারিং, সাইলেন্স এবং এই সমস্ত এগুলো ক্ষেত্রে হয়। আমরা আবার ডানে দেখাচ্ছি, দেখো নর্মাল ভোকাল কর্ড কিরকম। ডানে দুইটা ওপেন এবং ডান পাশে আমরা ওই যে বললাম হি বলেন বা বলেন হুইসপারের সময়, সাইলেন্সের সময় যেটা দেখা যায়। ইউনিলেটারাল ভোকাল বলছি, মাঝখানেরটা দেখো ছবিটা, একটা হচ্ছে যে এটা একদিকে, এটা একদিকে, কেমন মাঝখানে যখন আমার যতটুকু মনে পড়ে, আই মে বি রং, যে মাঝখানে চলে এটা প্যারালাইজ ধরা হয় সাধারণত। আর এটা দেখো দুদিকে ব্যারেলেটা প্যারালাইজ, দুটাই মাঝখানে চলে আসছে, কেমন। তাহলে এদিকে দেখো 2 নম্বর ছবিতে আমার কার্সর যেটা আছে এটি ইনটেক, এটা প্যারালাইজড। আবার এদিকে এটা প্যারালাইজ, এটা ইনটেক, হয়তো কাছাকাছি। আর এদিকে দুটাই প্যারালাইজ। রেসপিরেশনের সময় এরকম হবে, বাট ফোনেশনের সময় এরকম দুটাই মাঝামাঝি থাকবে। ইব্রাহিম স্যার হয়তো আরেকটু ক্লিয়ার করে দিবেন। What do you mean? প্যারালাইজ কোনটা? ছবিটা দেখো, নর্মালটা বুঝেছো কিনা দেখো। তাহলে এটা হলো 4টা, আমরা যখন শব্দ করি, এটা আমরা যে নর্মাল কথা বলছি তখন এটা এরকম থাকে ভোকাল কর্ড, চুপ করে থাকলে এরকম থাকবে, অথবা ঘন্ট বলে আমরা রুগীরা বলি তখন এরকম থাকে। ভোকাল কর্ডের ক্লোজারটা আমরা দেখি, অনেক সময় যদি প্যারালাইজ থাকে দেখবে যে এদিক দিয়ে লালা বেরিয়ে আসে, যে 2 নম্বর ছবি যেটা আছে এখানে, এটা ফাঁক থাকে এবং এদিকে লালা বেরিয়ে আসে, কেমন যদি প্যারালাইজ থাকে আমরা দেখি, অথবা অন্য কোনো লেশন যদি থাকে। 3 নম্বর লাউড স্পিক করলে এটা দুই দিকে কার্ভেচার হয়ে যায়। 4 নম্বর হচ্ছে হুইসপারের সময় এরকম দেখা যায়। ঠিক একইভাবে ডান পাশের ছবিগুলোর প্রথম পেয়ার হচ্ছে নর্মাল, প্রথম পেয়ার ডানে বামে দুটাই নর্মাল। সেকেন্ড পেয়ার হচ্ছে ইউনিলেটারাল প্যারালাইসিস। প্রথম ছবিটা তার দ্বিতীয় পেয়ার, প্রথম ছবিতে ডান দিকে প্যারালাইসিস, আর এদিকে হলো বাম দিকে, এটা বাম দিকে প্যারালাইসিস, এটা ডান দিকে প্যারালাইসিস পেশেন্টের। আর এখানে রেসপিরেশনের সময় যদি এরকম হয়, বাইলেটারাল প্যারালাইসিস এরকম হয়, আর ফোনেশনের সময় এরকম দেখা যায়, কেমন। এটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও, নিজেও দেখতে পারবে। হোয়াট ডু মিন বাই থাইরয়েডোটমি, এটা মানে কি বুঝো? মিনিমাল ইনভেসিভ। হ্যাঁ, কি বলছো? মিনিমাল ইনভেসিভ। না, মিনিমাল ইনভেসিভ না। থাইরয়েড সামথিং টমি মানে টু কাট, রাইট? গ্যাস্ট্রোটমি, হ্যাঁ। তাহলে থাইরয়েডোটমি, শুনেছো টার্মটা শুনেছো কিনা? এটা আমাদের এনটি স্যার, খুশি স্যার আছেন, হয়তো ওনাদেরই প্রয়োজন হয়। হাউ ক্যান ইউ অ্যাপ্রোচ টু দ্য লেরিংস? তুমি লেরিংসে যাবে, তাহলে লেরিংসে কেমনে যাবে? তোমার সামনে তো থাইরয়েড আছে, রাইট? তাহলে যা হোক, আমি দেখাই দিচ্ছি তোমাকে। থাইরয়েডোটমি হচ্ছে যে একটা পারফর্ম টু গেট অ্যাক্সেস ফর এ মিডিয়ান লেরিঙ্গোটমি। তুমি যখন লেরিংসে অ্যাপ্রোচ করবে ফর এনি সার্জারি, পার্টিকুলারলি ফর দ্য মিডিয়ান লেরিঙ্গোটমি, তাহলে তুমি ইসমাসটাকে কাটবে মাঝখানে, অথবা একদিকে, ওটাকে দুই দিকে সরাই দিবে, সেটাকে বলা হচ্ছে থাইরয়েডোটমি। আগের কোন একটা বই আমি দেখছিলাম যে থাইরয়েডের বায়োপসি নেওয়া হতো ওপেন করে, তো এখন তো আমাদের খুব দরকার নাই। তাহলে থাইরয়েড যে বায়োপসি নিতে ওপেন করে, সেটাকেও থাইরয়েডোটমি নামে বলা হতো অনেক আগে। সুতরাং এটা এখন আমরা বলার দরকার নেই, আমরা তখন নেই, আমরা এফএনএসি করি। অথবা তুমি যদি মনে করো খুব কেয়ারফুলি ট্রু কাট করতে পারো, বাট স্টিল এফএনএসি ইজ প্রেফার্ড ইন থাইরয়েড রাদার দেন ট্রু কাট ইন ট্রু অর্গান। তোমরা প্যারোটিড এতক্ষণ পড়েছো, প্যারোটিড এবং থাইরয়েডে স্টিল এফএনএসি রাদার দেন ট্রু কাট, প্রেফারেবলি সোনোগ্রাফি গাইডেড। বাট অন্যান্য অর্গানে বা অন্য লেশন আমরা ট্রু কাট করি, সোনোগ্রাফি গাইডেড। তাহলে থাইরয়েডোটমি মানে হচ্ছে to access to the larynx for the median laryngotomy, then we can divide the isthmus in the midline, that is so called the thyroidotomy. What are the minimal access? একজন বলতেছিলে আমরা তো কনভেনশনাল এখনো anterior approach যাচ্ছি। Can you name any minimal access approach for the scarless approach for thyroid surgery? Sir, minimal invasive video assisted thyroidectomy, MIVAT যেটা MIVAT,
Yes. আরেকটা হচ্ছে কি হোল সার্জারি, আরেকটা হচ্ছে BABA বাইল্যাটারাল এক্সিলারি ব্রেস্ট অ্যাপ্রোচ সম্ভবত। ঠিক আছে, ঠিকই বলেছো। তা তুমি কি এটার সাথে কিসের হেল্প লাগবে? তুমি মানে ডিটেলস বলো তুমি একটু আরো, তুমি বলার চেষ্টা করতেছো। পার ওরাল রুটে করা যাবে কি? এন্ডোস্কোপি পার ওরাল রুটে সার্জারি করা যায়? Transoral endoscopic thyroidectomy, sir. কোন দিকে করে এটা? ভেস্টিবুলার অ্যাপ্রোচ। Vestibular approach, sir. Very good. মানে জ্বর বাইরে Polyprectal, এটা আমি আমেরিকায় একটা দেখেছি, দুটো দেখেছি ইনফ্যাক্ট। ওরা পার ওরালি করে, পার ওরালি এদিক দিয়ে গিয়ে থাইরয়েডটাকে নিয়ে আসে, এটাকে বলে স্কাল সার্জারি। কেমন? একদম পার ওরালি। আচ্ছা, আরো দুটো অ্যাপ্রোচ আছে, তোমরা আচ্ছা এটা তো আমি বলে ফেলি এখানে, প্রশ্ন উত্তরটা নাই। আরটা হচ্ছে যে পোস্ট অরিকুলার অ্যাপ্রোচ। এটা যত অ্যাপ্রোচে বলো না কেন, এগুলো শুধু অনলি টু অ্যাভয়েড দিস স্কার, বাট এর জন্য মিনিমাল এক্সেস সার্জারি বলে, নট দি মিনিমাল ইনভেসিভ সার্জারি। টার্ম আমরা যে ল্যাপারোস্কোপি বলি, এগুলোর নাম হলো এখন মিনিমাল এক্সেস সার্জারি, অর্থাৎ এক্সেসটা ছোট কিন্তু ডিসেকশন ইনভেশন এটা অনেক বড়। তুমি একজন বললা যে বাইলেটারাল এগ্রিজালের অ্যাপ্রোচ, এখানে রোবোটিক করা, এগুলো আমি দেখেছি আমেরিকায়, পোস্ট অরিকুলার দেখেছি, এটাও রোবোটিক অ্যাসিস্টেড, এটাও রোবোটিক অ্যাসিস্টেড। সুতরাং এমনি ল্যাপারোস্কোপি দিয়ে ভেরি ডিফিকাল্ট, বা রোবট অ্যাসিস্টেড হলে খুব সুবিধা হয়। তাহলে দেখো তুমি যদি এক্সিলারি অ্যাপ্রোচে যাও, এখানে তোমার থাইরয়েড, তুমি এখানে এক্সিলা ডিসেকশন করলা, ব্রেস্ট নিচ দিয়ে গেলা, তারপর নেকে আসলা, ডিসেকশন করলে এদিকে আসলা, মানে মশা মারতে কামান দাঙানির মতো। তাহলে অনলি অ্যাপ্রোচ, অনলি অ্যাডভান্টেজ ইজ অনলি ইউ ক্যান অ্যাভয়েড দিস স্কার ইন দ্য ফ্রন্ট অফ দি নেক, নো আদার অ্যাডভান্টেজ, মানে আমার মতে আর কি। এবং সময় অনেক লাগে, কস্টলি, প্রচুর ব্লিডিং হয়, ড্রেন দিতে হয় দুটা তিনটা বিভিন্ন জায়গায়, কিন্তু শুধু এটা অ্যাভয়েড করার জন্য। তাহলে এগুলো করা হয়ে থাকে। তাহলে একটা হচ্ছে এক্সিলারি অ্যাপ্রোচ বা রোবোটিক, পোস্ট অরিকুলার অ্যাপ্রোচ এবং পারোরাল অ্যাপ্রোচ যেটা করে সেটাকে বলা হচ্ছে যে স্কারলেস সার্জারি। কেমন? আচ্ছা, তোমার রোগী অপারেশন হয়ে গেল, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে, ইমিডিয়েট পোস্ট অপারেটিভ অর্থাৎ ফেজ 1-এ আছে, এবং তুমি ফলো আপে গিয়ে দেখলা যে তার এটা কি বলে পালস অক্সিমিটারে এরকম শো করতেছে। কি হতে পারে, কি মনে আসবে তোমার, বা তুমি কি করবে? এয়ারওয়ে অবস্ট্রাকশন স্যার। এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে মনে হচ্ছে, ইয়েস। কিভাবে হলো? টেনশন হেমাটোমা। ভেরি গুড। টেনশন হচ্ছে না এটা আমাদের এমবিবিএস এর নলেজ, এমবিবিএস এর এটা খুব প্রিয় প্রশ্ন ছিল আমরা যখন এমবিবিএস ছিলাম। থাইরয়েডেক্টমির পরে তুমি পোস্ট অপারেটিভ দেখলা যে রোগী শ্বাসকষ্ট হচ্ছে, তুমি কি করবে? আমাদেরকে এটা খুব ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করা হতো রংপুর মেডিকেলে, কারণ রংপুর মেডিকেলে সবই থাইরয়েড, মোটামুটি অনেকগুলো থাইরয়েড থাকে ওখানে ওই এলাকায়, মানে 20-25টা সবসময় ওয়ার্ডে থাকেই। তাহলে প্রতি ওটিতে থাইরয়েড হতো। তাহলে সেজন্য স্যারেরা আমাদেরকে এই প্রশ্নটা করতো যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দেখেছে রোগী রেস্টলেস, স্যাচুরেশন কমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তুমি কি করবে? তাহলে কি করবে বলো? পেশেন্ট নিয়ে দ্রুত অপারেশন থিয়েটারে যাব। স্টিচ রিমুভ করে স্যার। Stitch remove করবো, sir. হ্যাঁ, Stitch না, remove করে অপারেশন করবো। থিয়েটার নেওয়ার আগে স্টিচটা রিমুভ করে দিবে আগে স্ক্রিনের, এবং যে তুমি ভিতরে ডিপ সার্ভাইকাল ফাসা দিয়েছো, অর্থাৎ যে ক্লোজড স্পেসে যে হেমাটোমা হয়ে যে ট্রাকিয়াকে কম্প্রেশন করতেছে সেটা তুমি আগে রিলিভ করে দিবা। দেন অনেক অপশন আছে, ব্লাড নাও, সিনিয়রকে কল করো, ওটিতে রেডি করো, ওটিতে নিয়ে যাও, অক্সিজেন দাও, এগুলো অনেক আছে, তোমরা এটা জানো। বাট আগে ইমিডিয়েটলি স্টিচটা কেটে দিতে হবে, এটা হলো আসল। তুমি ক্লট গুলো ইভাকুয়েট করে দাও, পেশেন্ট শ্বাস নেক, দেন ইউ ডু অল দ্য মেজার্স। ওকে, এটা আমরা বলেছি। আচ্ছা, এটা কি ধরনের হেমোরেজ? এটা তো এমবিবিএস এর প্রশ্ন। কি ব্লিডিং এটা? রিঅ্যাকশনারি রিঅ্যাকশনারি হেমোরেজ, রিঅ্যাকশনারি ব্লিডিং হয়। হেমোরয়েড স্যার। আর টনসিলেক্টমি, হেমোরয়েড, টনসিল এবং প্রোস্টেট। থাইরয়েড বলতে হবে। কেন হয় এটা বলতে পারবে? ডিউ টু সাডেন ডিসপ্লেসমেন্ট অফ দ্য ক্লট, তারপর হচ্ছে লিগেচার ডিসপ্লেসমেন্ট হইলে, ডিসপ্লেসমেন্ট হইলে, লিগেচার ডিসপ্লেসমেন্ট না, স্লিপেজ অফ লিগেচার। হুম, অথবা এখন তো আমরা ক্লিপ দিই, ক্লিপ খুলে গেল অথবা ভেঙে গেল, অথবা ডিসলজমেন্ট অফ দ্য ক্লট হলো, অথবা খুব প্রেসার বেড়ে গেল। তাহলে দিস আর দ্য ফিউ কজেস অফ দিস রিঅ্যাকশনারি হেমোরেজ। এগুলো এমবিবিএস লেভেলের পড়াশোনা। সো ডিউরিং এর ওয়ার্ড রাউন্ড, সাবসিকুয়েন্ট ডে রুগী ওয়ার্ডে চলে আসলো, পরের দিন তুমি ওয়ার্ডে রাউন্ড দিচ্ছ। During your ward round, your patient of a total thyroidectomy complaining of perioral numbness and tingling sensation. কি মনে করি? Hypocalcemia. হাইপোক্যালসেমিয়া। Yes, আমরা তখন হাইপোক্যালসেমিয়া। হাইপোপ্যারাথাইরয়েডিজম আমরা সাসপেক্ট করব,
তোমরা একজন বলছিলে যে অপারেশনের সাথে সাথে বোঝা যাবে, আমার মনে হয় না, স্যারেরা আছেন এটা আরো ভালো বলবেন। তবে ফার্স্ট পোস্টমর্টমে হয়তো একটু দিস ইজ দ্য আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ দ্য হাইপোক্যালসেমিয়া, এবং এই ম্যানিফেস্টেশনটা তোমরা যখন লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করবে, যদি কোনোদিন এনকাউন্টার করো, দিস ইজ অলসো আর্লি ম্যানিফেস্টেশন, আর্লি সিমটম অফ দ্য লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি। এই সমস্যাটা হতে পারে, কেমন? ইয়েস, ইলিগনোগেন টক্সিসিটি। সো হাইপোক্যালসেমিয়া আদার ফিচার গুলো হয়তো জিজ্ঞেস করতে পারে, তোমরা এগুলো জানো। মাসল ক্র্যাম্প করবে, হুইজিং ডিউ টু ব্রঙ্কোস্পাজম, ডিসফেজিয়া, তারপর পেডাল স্পাজম, এগুলো হতে পারে। সো হোয়াট ডু ইউ মিন বাই দ্য রিমোট অ্যাক্সেস থাইরয়েড সার্জারি, RATS? Axillary approach. ইয়েস, ভেরি গুড। আমি অলরেডি উত্তরটা বলে ফেলেছি, বাট তোমরা তো বলেছিল একজন RATS বলতেছিল একজনে। তাহলে আমি যদি পোস্ট অরিকুলার দিয়ে ঢুকি, পোস্ট অরিকুলার অ্যাপ্রোচে অথবা এক্সিলারি অ্যাপ্রোচে যাই, সো দ্যাট ইজ সো কল দ্য রিমোট অ্যাক্সেস। আমি আমার থাইরয়েড যেখানে, ওখানে আমি দিচ্ছি না, বাট অ্যাওয়ে ফ্রম আওয়ার অপারেটিং সাইট আমরা এটাকে অ্যাক্সেস করছি, সেই যে রিমোট অ্যাক্সেস থাইরয়েড সার্জারি, এখানে এটা লেখা আছে, আমি এটা বললাম। What do you do? বলো। ট্রান্সওরাল এগুলোকে কি রিমোট অ্যাক্সেস বলা যাবে না স্যার? বলা যাবে, ওয়াই নট, বলা যাবে। কিন্তু আর ওরাল যেটা, এটাকে বলে স্কারলেস থাইরয়েড সার্জারি, এটা আলাদা নাম আছে স্কারলেস। ওরাল যেটা, Sorry, এগুলোতে previous slide. সরি বলুন। Sir, But- previous slide. আচ্ছা, এটা Ji sir, thank you. এটা কি? হোয়াট উইল ইউ ডু ইন ইন এটা এই প্রশ্নটা আগে করা উচিত ছিল, আমি এটা পরে ভুলে গেছি। হোয়াট ইউ উইল ডু ইন অ্যাডভান্টেজ রিমুভাল অফ দি প্যারাথয়েড সার্জারি। আচ্ছা, আগে বলো যে আমাকে প্যারাথয়েড চিনবে কেমন? স্যার লোকেশন, কালার হয় স্যার। How many Dark. parathyroid? How many কালার parathyroids? এন্ড লোকেশন। আবার শোনো আগে, how many parathyroids? Two pairs. Four. ফোর। তাহলে একজন যে বলেছে লোকেশন, what do you mean by লোকেশন? কোথায় থাকে এটা? Sir, behind the thyroid gland, it is, sir, intersection Behind. between recurrent laryngeal nerve and inferior thyroid artery is 2 centimeter, within 2 centimeter of the intersection of the, sir, inferior thyroid vessel, Okay, very vein and okay. I got laryngeal. it. Is it fixed? Is the location of the parathyroid is নো fixed? স্যার, নো স্যার, ভ্যারিয়েশন হয়। Which one is Very- variable? But superior parathyroid gland is fixed. Inferior? Inferior Inferior varies because due to developmental variation. থাইমাসের সাথে স্যার চলে আসতে পারে। সুপিরিয়রটা ভালো বলছো, সুপিরিয়রটা রিলেটিভলি ফিক্সড পজিশন। রিলেটিভলি বলো, একদম ফিক্সড এক জায়গায় থাকবে এমন কোনো কথা নাই। রিলেটিভলি ফিক্সড, বাট ইনফিরিয়র ইজ ভেরিয়েবল পজিশন। এটা আমরা যখন 98 FCBS আমরা এমসিকিউ দিয়েছিলাম, তখন এটা ছিল একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমসিকিউ আমাদের সময়। আই মিন যে কোন থাইরয়েডের পজিশন, কোন প্যারাথয়েড হচ্ছে ভেরিয়েবল পজিশন, ইনফিরিয়র থাইরয়েডটা খুব ভেরিয়েবল পজিশন, ইভেন মেডিয়াস্টিনামও চলে যেতে পারে। তাহলে এটা হলো একটা পজিশন বা লোকেশন দিয়ে আমি হয়তো বুঝতে পারি পোলের কাছাকাছি ইউজুয়ালি থাকে। আর কোনো একটা বলছো কালার, তাই না? কি কালার এটা? স্যার ব্রাইট, ডার্ক রেড। Yellow. রেড না, Yellowish. এটা বলা হচ্ছে ড্রপলেট অফ ফ্যাট, ইয়েলোইশ। কেমন? ফ্যাটি টিস্যুর মতো ইয়েলোইশ। তাহলে তুমি বলা হচ্ছে এরকম একটা জায়গায় আমি পড়ছিলাম যে তুমি থাইরয়েড সার্জারি করতেছিল, যদি ওর সাথে ফ্যাট লেগে থাকে, বলা হচ্ছে এটা আনটিল প্রুফ আদারওয়াইজ ইট ইজ প্যারাথাইরয়েড। তাহলে বিশেষ করে পুস্টিয়ার সারফেসে পোলের কাছাকাছি, তাহলে প্যারাথাইরয়েড লুকস লাইক ইয়েলোইশ ড্রপলেট অফ ফ্যাট। কেমন? এবং এটা কোন ধরনের ইয়েলোইশ মতো এটাও বলা আছে, আমার এক্স্যাক্টলি মনে নাই। তাহলে তুমি মনে করলে যে এরকম একটা প্যারাথাইরয়েড তুমি ডিউরিং অপারেশন নিয়ে চলে আসলে বা অ্যাক্সিডেন্টালি ইনঅ্যাডভান্টেডলি বের করে ফেললে, কি করবে এখন? Translation. ভায়াবল থাকে ট্রান্সপ্লান্টেশন অটো ট্রান্সপ্লান্ট করতে পারি। কোথায় করবে? উইদিন দ্য স্টার্নোক্লিডোমাস্টাইড মাসল। SCM আর হচ্ছে ব্রাকিওরেডিয়ালিস। ওকে, ভালো বলেছো, ঠিক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে বলা হচ্ছে যে ফ্রোজেন সেকশন দিয়ে কনফার্ম করতে হবে যেটা আসলে প্যারাথাইরয়েড কিনা, নাকি তুমি এটা ড্রপলেট অফ ফ্যাট নিয়ে নাড়াচাড়া করতেছো, বুঝেছো কিনা? তাহলে এটা ফ্রোজেন সেকশনের কথা বলা আছে। আমি যেখান থেকে রেফারেন্স গুলো নিয়েছি, ওরা বলছে যে আপনি ফ্রোজেন, যদি আমাদের ওটিতে ফ্রোজেন ফেসিলিটি থাকে না, বাট তুমি উন্নত হসপিটাল গুলাতে ফ্রোজেনের জন্য বলতে হয় না। হ্যাঁ, অবশ্যই বলতে হয় যে করবো, বাট দে ডু হ্যাভ রেডি অল দি। আমি সিঙ্গাপুর আর আমেরিকায় প্রথম দিন দেখছি যে ফ্রোজেন সেকশন কেমনে করে। প্রথম থিয়েটার আমার কাজ ছিল সেটা, যে ওরা একদম যে আমাদের যে টি রুম থাকে হসপিটালে,
টি রুমের পাশে ফ্রোজেনের ফেসিলিটি থাকে এবং ওদের রোস্টার ডিউটি থাকে প্যাথোলজিস্টদের। সুতরাং আমাদের বলতে হয় না যে আপনি মেশিন রেডি করেন, এটা করেন সেটা করেন, ইনস্ট্যান্ট পাওয়া যায়, যদিও আগে বলে নিলে ভালো, বাট আমাদের দেশে আগে থেকে বলে রাখতে ইভেন 24 ঘন্টা আগে থেকে। ওকে, এটা হচ্ছে ফ্রোজেন করে দেখতে হবে। একটা হচ্ছে যে ডিভাইড ইন্টু 1 মিলিমিটার ফ্র্যাগমেন্ট, তোমাকে এটাকে সেকশন করতে হবে মানে কাটে, এবং রি-ইমপ্লান্ট ইন্টু দ্য ইন্ডিভিজুয়াল পকেট ইন দ্য স্টেনোক্লেস্টোমাস মাসল, তোমরা যেটা বলেছো আমও করা যেতে পারে। এবং দিস সাইড শুড বি মার্কড উইথ আ সিল্ক সুচার অর ক্লিপ, এটা মার্ক করে রাখতে হবে তুমি এটা কোথায় দিয়েছো। কেন মার্ক করতে হবে কেন? স্যার পরবর্তীতে যদি টিউমার হয় বা কোনো কিছু হয় তাহলে লোকেট সেটা করার জন্য। পরবর্তী লোকেট কখন দরকার হতে পারে? প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া হতে পারে স্যার। টিউমার হতে পারে স্যার পরবর্তীতে। আমরা রিসেন্টলি একটা পেয়েছি প্যারাথাইরয়েড এডেনোমা, ওর বারবার রেনাল স্টোন হচ্ছিল, বারবার রেনাল স্টোন, যে আমি গত 1 সপ্তাহ আগে পেয়েছি, তার অপারেশন করা হয়েছে। কেমন তাহলে বারবার তার 3বার রেনাল সার্জারি করা হয়েছে স্টোনের জন্য, ভদ্রলোক পাহাড়ি। যাই হোক, তাহলে আমরা এটা জন্য আমরা এমন এমন তো বলা যাবে না যেখানে টিউমার হতে পারবে না, ফলে আমি যদি আইডেন্টিফিকেশন রাখি ফলে সাবসিকুয়েন্ট লোকেশন বা লোকালাইজেশনে ইজি হবে। স্যার থ্যাংক ইউ স্যার, আমার এতটুকু পর্যন্ত বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ এন্ড স্যার অল দ্য একটা কোয়েশ্চেন থ্যাংক ছিল ইউ ফর স্যার। স্যার ওটা ডিভাইডেড ইনটু 1 মিলিমিটার ফ্র্যাগমেন্ট করব কেন স্যার? স্যার এটা ইব্রাহিম স্যারকে বলবো। স্যার আপনি আনসার করুন স্যার, এটা কেন ফ্র্যাগমেন্ট করবে? ওকে, এখন আমাদের কমেন্টগুলো নেই, কমেন্টের মধ্যে চলে আসবে। প্রফেসর ইব্রাহিম আছে? জি আছি। চমৎকার হ্যাঁ, হ্যাঁ। চমৎকার। আমার তো মনে হয় যে থাইরয়েড সার্জারি আর কিছু বাকি নেই। প্রফেসর মাসুদ যেভাবে বলেছে, আর হি স্টুডেন্ট হ্যাজ কভার্ড এভরিথিং। এখানে কোনো ডিটেলসই বাদ পড়ে নাই। তবে আমি কিছু জিনিস অ্যাড করতে চাই। যেমন ওই যে প্রথমে যে একটা কথা ইস্যু আসলো না, যে হোয়াট আর দ্য ইস্যু, যে বিশাল একটা থাইরয়েড গ্ল্যান্ড আমরা ছবি দেখলাম যে নিচ থেকে দেখা যাচ্ছে, ওখানে সবই কভার করা হয়েছে। তবে আমি একটু এমফাসাইজ দিতে চাচ্ছি দু একটা ইস্যুর উপরে। যেমন এই ধরনের পেশেন্টকে যখন আমরা অ্যাসেস করতে যাব, তখন কিন্তু আমাদের সিটি স্ক্যান অফ দ্য চেস্ট একটা রোল আমাদের আছে। কেমন স্পেশালি যখন আমরা মনে করবো টেনশন যদি থাকে, স্পেশালি ইফ ইট গোজ টুয়ার্ডস দ্য পস্ট্রাম মেরিস্টিনাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্যান অফ দ্য চেস্ট করে নিতে হবে। এটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে। কেমন নাম্বার 2 ইস্যু যেটা, সেটা হচ্ছে ইউল হ্যাভ টু নিড ফর কিপিং প্রলংড ইন্টিউবেশন। এই সমস্ত ক্ষেত্রে হয় কি, লং স্ট্যান্ডিং গয়টারে দ্য চান্স অফ ডেভেলপিং ট্র্যাকিওমেলাইশিয়া। তো ট্র্যাকিওমেলাইশিয়া যদি হয়, সেক্ষেত্রে আমাকে একটা লং টাইম ইন্টিউবেশন রাখতে হতে পারে, অথবা একটা ট্র্যাকিওস্টমি করা রাখতে পারে। এইটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং রোগীর সাথে কাউন্সেলিং করতে হবে। তৃতীয় কথা হচ্ছে যে এইরকম একটা সোয়েলিং হলে আমাদের অবশ্যই অ্যান্টিসিপেট করতে হবে যে ডিফিকাল্ট এয়ারওয়ে, যেটা অলরেডি প্রফেসর মাসুদ বলেছেন, যে ডিফিকাল্ট এয়ারওয়ে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদেরকে আগের থেকে একটা অ্যাস্ট্রোলজিস্টের সাথে কথা বলে নিতে হবে, এবং সে তাকে এই এয়ারওয়েটা অ্যাসেস করবে। লেমন টেকনিক আমাদের আছে, লেমন বলে একটা কথা আছে, এই লেমন টেকনিক সে অ্যাসেস করবে। এবং যখন ইন্টিউবেশন করতে যাবে, তখন প্রফেসর মাসুদ দেখিয়েছে অলরেডি ল্যারিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে। আমাদের আরও কিছু ডিভাইস আমাদের আছে, যেমন গামালাস্টিক বুজি, এবং আমাদের একটা ফ্লেক্সিবল ল্যারিঙ্গোস্কোপ আমরা ইউজ করতে পারি। এবং মোস্ট অফ অল উই শ্যাল হ্যাভ টু কিপ আ ট্র্যাকিওস্টমি কিট রেডি। মানে যদি এমনই হয় যে সবখানে আমরা ফেল করছি, সেখানে আমাদের ট্র্যাকিওস্টমি কিট আমাদের সাথে থাকলে কিন্তু ভালো হয়। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে নার্ভ মনিটরের কথা বলেছে, যদি আমাদের সেন্টারগুলোতে আসলে পাওয়া যায় না, বাইরে অনেক জায়গাতে নার্ভ মনিটর তারা ইউজ করে। স্পেশালি এই ধরনের বড় থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন করতে গেলে নার্ভ ড্যামেজের একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে নার্ভ মনিটর রাখতে পারলে ভালো হয় আর কি। এটা। আর এই যে পজিশনিং এর ব্যাপারে একটা কথা আছে, যে সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, ওই ড্রেপিংটা আমরা কিভাবে করি, আমরা হেড ড্রেপ করি না স্কোয়ার ড্রেপস দিই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যে হাতগুলো আপার আর্মসটা কোথায় থাকবে, আমাদের দুই পাশে ছড়ানো থাকবে নাকি রোগীর দুই পাশে পাশে থাকবে? কারণ আমরা বলি যে আমাদের, এটা আমি জানি না আমাদের প্রফেসর খোরশেদ ওনারা কি করেন, কিন্তু আমরা জেনারেল সার্জারি বলি যে রোগীটার হেডটাকে ফ্রি রাখতে হবে, অ্যাটলিস্ট 3 feet অ্যাওয়ে ফ্রম দ্য সার্কিট, যাতে করে আমার সার্জনটা সব দিকে মুভমেন্টটা করতে পারে। এবং দ্য অ্যানেস্থেটিস্ট ক্যান গেট অ্যাক্সেস টু দ্য এন্ডোট্রাকিয়াল টিউব ভেরি ইজিলি। সো হাত দুটোকে যদি আমার পাশে রাখতে পারি আমি, এবং সার্কিটটাকে যদি আমি মাথা থেকে কমপক্ষে 3 ফুট দূরে রাখতে পারি, তাহলে সার্জন ক্যান রোটেট অল অ্যারাউন্ড। কারণ এই ধরনের বড় সার্জারিতে সার্জনকে একবার ডান থেকে বাম থেকে অনেক দিকে আসতে হতে পারে, অ্যাসিস্ট্যান্ট মুভ করতে পারে। এবং যদি আমি স্কোয়ার ড্রেপটা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যানেস্থেটিস্ট ক্যান গেট অ্যাক্সেস টু দ্য এন্ডোট্রাকিয়াল টিউব, কারণ পজিশন করার সময় কিন্তু এন্ডোট্রাকিয়াল টিউবটা সরেও যেতে পারে, নড়েও যেতে পারে। এবং যদি আমরা নার্ভ মনিটর আমরা ইউজ করি, এই নার্ভ মনিটর কিন্তু লাগানো থাকে এন্ডোট্রাকিয়াল যে টিউবটা, যে কাপটা আছে, কাপের সাথে কিন্তু নার্ভ মনিটর লাগানো থাকে। সো ডিউরিং পজিশনিং যদি আমার যে এটা যদি আমার এন্ডোট্রাকিয়াল টিউব যদি নড়ে যায়, তাহলে কিন্তু আমি মনিটরিং ঠিক মতো করতে পারবো না, এটা একটা বিষয় আছে। আর ওদের কাছে একটা প্রশ্ন হলো যে আমরা তো ইনসিস্টেন দেখলাম, কিন্তু ক্লোজ করতে গেলে আমরা কিভাবে ক্লোজ করি? ক্লোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই স্পেশালি আমি যেটা এমফাসাইজ দিতে চাই, যে এই যে স্ট্র্যাপ মাসলসগুলো তারা ক্লোজ করতে হবে, এটা কেন তারা করবে? নাম্বার 1, কিভাবে করবে?
আর আরেকটা কথা, এটা কোনো জানে কেউ আমাদের পার্সন বলতে পারবে স্টেপ মাসেল ক্লোজ করা কেন খুব জরুরি? এনি স্টুডেন্ট প্লিজ, কে বলবে? ক্লোজ করা মানে আমি বলছি অ্যাপ্রক্সিমেশন দ্য স্ট্র্যাপ মাসলস, আমরা তো স্প্লিট করে ঢুকি, আমরা পরে আমরা অ্যাপ্রক্সিমেশন করে দিই। ওয়াই ডু ইউ অ্যাপ্রক্সিমেট দ্য স্ট্র্যাপ মাসলস? কে বলতে পারবে? স্টুডেন্ট, এনি স্টুডেন্ট? যদি হেমাটোমা হয় সেটা এসকেপ করবে সেটা। না, স্ট্র্যাপ মাসল অ্যাপ্রক্সিমেশন করে দিলে কি হেমাটোমা স্কেপ করবে? আচ্ছা, আমি আনসার বলে দিই যেহেতু সময় অনেক পার হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইফ ইউ ডোন্ট approximate the strap muscles, the trachea will come in contact with the skin and will become fixed to the skin and that will pose difficulties during declaration and speech. এটার জন্য আমাদের স্ট্র্যাপ মাসলসটা অ্যাপ্রক্সিমেশন করা খুব জরুরি। এবং যখন করবো আমরা দেবো ইন্টারপ্টেড পাইটস এবং লোয়ার পার্টের দিকে আমরা একটু ফাঁকা রেখে দেবো, যদি কোনো রকম ব্লাড ওখানে বের হয়ে আসে ওটা স্কেপ করতে পারে টু সাবস্টেন্স স্পেস। আর ড্রেনের ব্যাপারে প্রফেসর মাসুদ কিন্তু অলরেডি বলে দিয়েছে, ড্রেন কিন্তু আমরা এনকারেজ করি না, কিন্তু এনকারেজ করি না কেন এটা আমাদের জানতে হবে। তার মানে কি বলতে পারবে যে ওয়াই ডোন্ট উই এনকারেজ ড্রেন, পুটিং এ ড্রেন ইন দ্য ফলোইং থাইরয়েডেক্টমি? প্রফেসর খোরশেদ ইউজ করেনি না, উনি চমৎকার করে একটা সুন্দর করে ড্রেসিং করে দেন উনি। আমি জানি উনি কিন্তু ড্রেন ইউজ করেন না। প্রফেসর খোরশেদ আমি যদি ভুল না করে থাকি, তো কেন ড্রেন আমরা ইউজ করতে এখানে ডিসকারেজ করি আমরা? এনিওয়ান? ডিসকমফোর্ট হয়। আচ্ছা, এনি আসলে নেক আলাদা একটা স্কার হয়ে যাবে। actually the beauty of thyroid surgery depends on absolute hemostasis. If you ensure absolute hemostasis, there is no need for any drain. এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, আচ্ছা। ওকে, স্যার ওদের একটা প্রশ্ন ছিল যে যে আমি একটা বইতে দেখলাম যে এটাকে মানে ছোট ছোট টুকরো করে ইমপ্ল্যান্ট করতে বলছে, এটা কেন স্যার? এটা এক্সপ্লেনেশনটা ওখানে ছিল না স্যার, এটা কি? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কে জি স্যার, হ্যাঁ। এটা হলো কি, আমরা যখন এটাকে আমরা কিমা বানাই অ্যাকচুয়ালি, আজ 1 হ্যাঁ, জি মিলিমিটার স্যার। বলেছি, আসলে আমরা কিমা বানাই, আমরা প্ল্যান করি জাস্ট টু এনশিওর দ্য ভাস্কুলারিটি অল দ্য ফ্র্যাগমেন্টস। কারণ আমি যদি Okay. ইনটেক দেখি তাহলে আমার প্রোটোটাস সেগমেন্টে কিন্তু আমার ব্লাড সাপ্লাই, এখানে যে তার যে সেপারেটেড যে আসে এটা ওই লোকাল টিস্যু থেকে আসে। তো ইফ আই মেক এ ফ্র্যাগমেন্টেশন দেন ইচ এন্ড এভরি সেগমেন্ট উইল গেট দিস ব্লাড সাপ্লাই। এই জন্য আমরা মাল্টিপল স্লাইস করি, আমরা বলি কিমা বানাই। স্যার প্যারা হয় স্যার, হাইপারপ্লাসিয়া হয়, পুরোটা রেখে দিলে তো আরো বেশি বড় হয়ে যাবে। না, সেটা আছে, কিন্তু কথা হচ্ছে যে আমার যদি একদিকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যায়ও, আমার কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমার অন্যদিকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তো আমার রয়ে গেছে। ইন কেস আই এম গোয়িং ফর টোটাল থাইরয়েডেক্টমি, যেখানে আমার পসিবিলিটি আছে ইয়েস এভরি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড মাইট হ্যাভ বিন জিওপার্ডাইজড, সেখানে আমাদের এই কথাগুলো আমরা বলি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে টেনশন হিমোটোমা হাউ ইট থ্রেটেন্স দ্য লাইফ অফ দ্য পেশেন্ট, কেউ বলবে? স্যার ট্রাকে কম্প্রেস করবে। আচ্ছা, ডু ইউ থিঙ্ক দ্যাট দিস হেমাটোমা ক্যান কম্প্রেস দ্য ট্র্যাকিয়া? ট্র্যাকিয়াতে একটা It's compromise the vocal cord, so there is a strap muscle গুলার ischemic vascularity hamper হবে। আর একটু কেউ ভালো বলতে পারবে? তার ল্যারিঞ্জিয়াল ভেনাস কনজেশন হবে স্যার, অবস্ট্রাকশন হয়ে ল্যারিঞ্জিয়াল ইডিমা হবে, ল্যারিঞ্জিয়াল ইডিমা হয়ে ল্যারিঞ্জিয়াল ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হয়ে ল্যারিঞ্জিয়াল ইডিমা ডেভেলপ করবে। এক্স্যাক্টলি, দিস হেমাটোমা অ্যাকচুয়ালি, যে হেমাটোমা যেটা হয় এটা কিন্তু ট্র্যাকে কম্প্রেস করে না। দ্য হেমাটোমা interferes with the venous drainage that is coming from the larynx and vocal cord. তো যদি ভেনাস ইম্পেয়ার্ড হয়ে যায় তখন তাদের ল্যারিঞ্জিয়াল ইডেমা, এবং সেখান থেকে তার অ্যাকিউট রেসপিরেটরি অবস্ট্রাকশন ডেভেলপ করবে। তাহলে এখন যদি আমি বলি যে ইফ দ্য পেশেন্ট ডেভেলপস ল্যারিঞ্জিয়াল হেমাটোমা, তাহলে কোন কোন সুচার ম্যাটেরিয়াল আমাকে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে? আমাকে এটা আমরা ওয়ার্ডে করে ফেলি সাধারণত, টেকিং দ্য পেশেন্ট টু অপারেশন থিয়েটার। এনিবডি? স্যার আপ টু দ্য স্ট্র্যাপ মাসল। এক্স্যাক্টলি, মানে আমার শুধু স্কিন খুললেই হবে না, আমাকে স্ট্র্যাপ মাসল পর্যন্ত সমস্ত সুযোগ আমাকে খুলে দিতে হবে। ওকে, আমার মনে হয় যে প্রফেসর এখন ছোট ছোট টুকরা করার কারণটা আরেকবার একটু বলবেন যে আমি to ensure that all the fragments get adequate blood supply from the surrounding tissue. আমি একটা বড় জিনিসকে যদি একটা জায়গায় ঢুকিয়ে দিই, ওর পেরিফেরিতে হয়তো কিছুটা রিফিউজ হবে, কিন্তু আমরা চাই যে মাল্টিপল সাইজ করে দেওয়ার জন্য, যাতে করে তার ব্লাড সাপ্লাইটা এবং নিউট্রিশনটা অ্যাডিকুয়েট পায় ফ্রম দ্য সারাউন্ডিং টিস্যুস। এটা আমার ধারণা আর কি। এখন প্রফেসর খোরশেদ যদি কিছু বলেন। থ্যাংক ইউ প্রফেসর ইব্রাহিম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, শিওর, বলো। স্যার ওই যে এখন 28 বেলি ল্যাবে যেটা আছে, আগে আমরা কলার ইনসিশন বলতাম, এখন কি স্যার ওই যে পালপাবল ইসমাসের আপার বর্ডার বলা হয়, এটাই বলবো? না, সার্ভাইকাল কলার ইনসিশন কোনো সমস্যা তো নাই। হ্যাঁ, আমি যদি কলার ইনসিশন বলি তাতে কোনো অসুবিধা নাই। তো সার্ভাইকাল কলার কথাটা হবে যে আমার ইনসিশনটা কোথায় হতে হবে এবং এটা লেন্থ কতটুকু হওয়া উচিত, দ্যাট শুড বি দ্য কোশ্চেন। আমি নাম চাই বললাম, কারণ কলার ইনসিশন মানে কলাই দিচ্ছি আমরা, সার্ভাইকাল কলার ইনসিশন
আমরা স্ক্রিন ফলো করে দিচ্ছি আমরা, হ্যাঁ, লেন্থ কতটুকু হবে, কতটুকু হাইটে আমরা দিব, কোথায় দিব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে এটা কি স্যার সাইজের উপর ডিপেন্ড করবে, আচ্ছা থাইরয়েড গ্ল্যান্ডের সাইজের উপরে? শুধু সাইজ না, টাইপ অফ সার্জারি ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফর এক্সাম্পল, আমি যদি তার ফাংশনাল ডিসকাশন করতে চাই, সাথে করে তারা ইনসিডেন্ট আরেকটু অন্যরকম হবে, তাই না? কাজে শুধুমাত্র সাইজ না, এক্সটেন্ট অফ সার্জারি, সাইজ অফ দ্য টিউমার, তারপর ডিফিকাল্টিস হুইচ আই ফেস ডিউরিং দ্য সার্জারি, সব কিছু আমাদের ইস্যু চলে আসবে এখানে while planning an incision. থ্যাংক ইউ প্রফেসর ইব্রাহিম। প্রফেসর খুরশেদ প্লিজ, অনেক তোমার যেগুলো অবজারভেশন বা যেগুলো কমেন্ট বলো। থ্যাংক ইউ, অ্যামেজিং। প্রফেসর মাসুদ করিম এত সুন্দরভাবে সবগুলো জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দরভাবে বলছে। তার উপরে আমাদের প্রফেসর ইব্রাহিম সিদ্দিক এখানে যে ইনপুট দিল, আর আমার মনে হয় না যে থাইরয়েডের এই রিলেশনে এবং প্যারাথাইরয়েড শুদ্ধ এগুলোর মধ্যে খুব বেশি কিছু টাচ করার বাকি আছে, ইনক্লুডিং লাইগেশন অফ দি ইনফিরিয়র থাইরয়েড, সেভিং দ্য প্যারাথাইরয়েডস। লাইগেশন ইন কন্টিনিউইটি জিনিসটা হলো যে একটা ব্লাড ভেসেলকে দুটা আর্টারি পার্টসে দিয়ে দুই মাথায় ধরে মধ্যখানে কাটা, যাতে করে ব্লিডিং না হয়। আর ব্রাঞ্চ লাইগেশন তো প্রত্যেকটা ব্রাঞ্চকে আলাদা করে বের করে লাইগেট করা। প্রত্যেকটা জিনিসই আমি দেখলাম যে খুব ইন্টেরিয়র এবং ইন ডিটেলস আলাপ আলোচনা হলো। কোনো কোশ্চেন থাকলে হয়তো যদি মনে করি, ইনক্লুডিং এই যে শুধু এখানে খুব হেমাটোমা হলে মেইন অবস্ট্রাকশন যদিও বলা হয় যে ভাস্কুলার অবস্ট্রাকশন বা ব্লাড ভেসেল ইনফিল্ট্রেশন এবং ভেনাস অবস্ট্রাকশন, লিম্ফেটিক অবস্ট্রাকশনের কথাও এখানে মেনশন করা হয়, যে এখানে দুই দিকে ভোকাল কর্ড, ল্যারিংস পুরাটা স্ক্লেরোটিক ইডেমা হয়ে যেভাবে অবস্ট্রাকশন হয়, এবং হেমাটোমা রিলিভ করে দিলে উইদিন ফিউ মিনিটস এটা কিন্তু কমতে থাকে এবং পেশেন্ট এটা রিকভারি হয়ে যায়। আমরা দেখেছি টাইমলি ওপেন করে দিতে পারলে আর ট্র্যাকেস্টমি লাগে না, এবং খুব রেয়ারলি ট্র্যাকেস্টমি লাগে এই সমস্ত সিচুয়েশনে। এবং ইনক্লুডিং নার্ভ মনিটর, খুব সুন্দর সবগুলো জিনিস সম্পর্কে, এবং মনিটর কোথায় রাখতে হবে আমাদের যদিও এখানে। এবং ফাইনালি এটাও ঠিক যে নার্ভ মনিটর দ্বারা যে আমরা খুব বেশি ডিফারেন্সিয়েট করা বা খুব বেশি উপকার হয় তা কিন্তু না। ক্লিনিশিয়ানরা ওদের এক্সপিরিয়েন্স দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবেই ম্যানেজ করতেছে, চলতেছে। আমরা যারা নার্ভ মনিটর ছাড়া কাজ করি তাদের কিন্তু রেকর্ডেড ফ্রিকোয়েন্সি অফ নার্ভ ইনজুরি মোটেই বেশি না। কাজে ভেরি অ্যাকসেপ্টেবল এবং ভেরি বিউটিফুলি রিপ্লেটেড। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ প্রফেসর খুরশিদ। আমরা মনে হয় মাহবুব স্যার মনে হয় নেই। আচ্ছা, ওকে দেন। সো আজকে অনেক কিছু ডিসকাশন হলো। সো থ্যাংক ইউ প্রফেসর খুরশিদ মজুমদার, থ্যাংক ইউ ভেরি মাচ তোমার এই বিজি শিডিউলের মধ্যে আমাদেরকে আর 2 দিন পর পর এতটা টাইম দেওয়ার জন্য। সো আবার ইনভাইট ইউ এগেইন, আবার আমরা তোমাকে চাইবো। ওকে দেন। অ্যান্ড প্রফেসর ইব্রাহিম, থ্যাংক ইউ ভেরি মাচ আজ থাকার জন্য, অনেকক্ষণ থাকার জন্য। অ্যান্ড ফ্যাকাল্টি যারা আছেন, স্টুডেন্ট, গুড ইন্টারাকশন, গুড পার্টিসিপেশন, ইনপুট অনেক ভালো ছিল। আর যারা প্রেজেন্ট করেছেন, ভালো প্রেজেন্ট করেছে আজকে। সো সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। টিল দেন আমরা আবার দেখা হবে নেক্সট স্যাটারডে।